আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের নাওডুবি গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা টমেটো খেতে দাঁড়িয়ে আছি। মনিরুল নামের এক চাষি এই টমেটো আবাদ করেছেন। চলুন আমরা মনিরুলের সাথে কথা বলি, তিনি কিভাবে এই চাষাবাদটা করেছেন এবং তার এই উদ্যোগ নেওয়ার পিছনে গল্প আমরা শুনবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, আমি প্রথমে আপনার পরিচয়টা একটু জানতে চাবো। আমার নাম মির্জা মনিরুল হক। আমার বাসা নাওডুবিতে, ইউনিয়ন মিজানপুর, রাজবাড়ী সদরে। এটা আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গা জুড়ে টমেটোর চাষ করেছেন। কোন জাতের টমেটোটা চাষ করেছেন? আমি এইবার স্মার্ট 1217 টমেটো চাষ করেছি। এই বীজ কত দিনের চারা আপনি এখানে রোপণ করেছেন? এইটা আমি 30 দিন বয়সের চারাটা রোপণ করেছি। এই চারাটা কোথা থেকে সংগ্রহ করেছেন? এটা আমি অনলাইন থেকে অর্ডার করছিলাম, মেহেরপুর থেকে অগ্রিম অর্ডার করা হয়েছে। আচ্ছা, এখন আপনার কাছে আমরা জানতে চাবো, আপনি তো একজন স্টুডেন্ট। জি, তো আমি অনার্স 2য় বর্ষে পড়াশোনা করি। তো পড়াশোনার পাশাপাশি দিয়ে একটা টিউশনি করতাম। তো আমার দিনে প্রচুর পরিমাণে সময় ফ্রি থাকতো। তো এই সময় আমি কী করব? তো এমন সময় আমার সাথে উপসহকারী কৃষি কর্মকর্তা সুমন ভাইয়ের সাথে দেখা হয়। তিনি আমাকে বললেন যে তোমার এই জায়গা তো উঁচু পড়ে থাকে, তুমি এখানে আগাম টমেটো চাষ করতে পারো। এইখানে আগাম টমেটো করলে একটা ভালো পরিমাণে একটা টাকা পাইতে পারো তুমি। তো আমি সুমন ভাইয়ের পরামর্শে এখানে আমি স্মার্ট 1217 জাতের টমেটো চাষ করার উদ্যোগ নিয়েছি। টমেটো চাষ করতে আপনার কি কি প্রতিবন্ধকতা ফেস করতে হয়েছে? এই টমেটো যখন চাষ করছি, ফার্স্টে যখন চারাগুলো রোপণ করছি তখন হচ্ছে রোদ্রের প্রচুর পরিমাণে তাপ ছিল। তো লাগানোর পরে কিছু চারা মারা গেছিলো। তো সেই চারাগুলো আমি এবার পরে রোপণ করে দিছিলাম। তার কিছুদিন পরে মানে 2-1টা চারা একটু ঢলে পড়া রোগ হয়েছিল। তো এগুলা মোটামুটি ঠিক হয়ে গেছিল পরে। তারপর হচ্ছে আমি আবার কুকড়ানো রোগ, মানে কিছু গাছের কুকড়ানো রোগ, এই 3টা রোগেরই সম্মুখীন হয়েছে বেশি। আপনি কৃষি কর্মকর্তাদের কাছ থেকে কি কি ধরনের সহযোগিতা পেয়েছেন? সংশ্লিষ্ট উপ সহকারী কৃষি কর্মকর্তা সুমন স্যারের পরামর্শে আমি এই টমেটোর প্রজেক্টটা করেছি। তো তিনি আমাদের এইখানে আমার এই প্রজেক্টে সার্বক্ষণিকভাবে পরামর্শ দিয়ে থাকেন। তাকে আমি ডাকলে পরেই তিনি আমার এই ক্ষেতটা দেখতে আসেন এবং রোগ বালাই হলে উনি আমাকে উপযুক্ত পরামর্শ দেন। তার পরামর্শে মূলত আমি এই সুন্দর প্রজেক্টটি সম্পন্ন করতে পেরেছি। 7% জায়গায় টমেটো চাষ করে আপনি এখান থেকে কত টাকা মুনাফা অর্জন করতে পারবেন? আমি এইখানে 7% জায়গাতে 700 প্লাস চারা রোপণ করছি। তো কিছু চারা মারা গিয়েছে। তো এখন আমার এখানে 650 প্লাস চারা আছে। তো একটা গাছ থেকে যদি আমি 1-1.5 কেজি বেশি ধরি, গাছের থেকে এখনো বেশি আছে। তো বাজার মূল্য আমি আশা করতেছি 50 প্লাস পাবো পাইকারি রেট। তো আমি এখান থেকে টোটাল 50,000 প্লাস সেল দিতে পারবো। তো এখান থেকে আমার প্রায় 30,000 টাকার মতো মুনাফা হওয়ার সম্ভাবনা আছে। রহমান রাহিম। আমাদের এই এলাকার ছেলে মোহাম্মদ মনিরুল হক। আমি তার এই কৃষি কর্মক্ষেত্রে এসে মোটামুটি তার এই কাজ দেখে বেশ আনন্দিত হয়েছি। এবং আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, আমি একসময় ওর স্যারও ছিলাম, অবশ্য আমার ছাত্র সে। আমি প্রাইভেট, মানে যদিও আমার প্রতিষ্ঠানের না, কিন্তু আমার প্রাইভেট স্টুডেন্ট ছিল একসময়। ওর এই কাজ আসলে জায়গায় পরিত্যক্ত জায়গায় বলা চলে এটা। এইখানে সে অতীতে আগে শসার চাষ করছিল এবং কৃষি মানে কর্মকর্তাদের সহযোগিতা বা পরামর্শ ক্রমেই সে শসার চাষ করে ব্যাপক শসার মানে এলাকায় মোটামুটি সারা ফেলে দিছিল এবং প্রচুর পরিমাণে শসাও সে এখানে জন্মাচ্ছে এবং সেটা সে বাজারজাত করছে বা অনেক দূর থেকে এসে অনেকে শসাগুলো কিন্তু নিয়ে গেছে। যাই হোক, শসার পরবর্তীতে আবার সে এই কৃষি কর্মকর্তাদেরই সহযোগিতায় বা তাদের পরামর্শ ক্রমেই উন্নত জাতের টমেটোর আবাদ শুরু করেছে এবং সেই গাছগুলো অনেক বেশ বড় হয়েছে এবং তাদের পরামর্শ ক্রমেই সার্বক্ষণিক টমেটোর গাছগুলো সুন্দর হয়েছে। আমরা আশা করি ওর মতন অনেক ছেলেরাই কিন্তু আছে এলাকায়, ওরা কিছুই মানে সেরকম কিছুই করে না, দেখা গেলো যে মোবাইল নিয়ে বা অন্য কিছু গেম টেম নিয়েই মানে ব্যস্ত থাকে। সেখানে আমাদের মনিরুল কিন্তু ব্যতিক্রম। কিভাবে এই পরিত্যক্ত জায়গাকেই ব্যবহার করে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় সেই প্রচেষ্টা ওর মধ্যে আছে এবং ও সেটা করার চেষ্টা করতেছে। এর জন্য আমরা ওর এই কাজের জন্য যারা সহযোগিতা করতেছে, বিশেষ করে রাজবাড়ী সদরের কৃষি কর্মকর্তাদের এবং তাদের পরামর্শ ক্রমেই ও এই কাজগুলো করতে পারতেছে এবং এর ভিতরে তাদের মাধ্যমেই কয়েকবার মানে এর উপরে ট্রেনিংও করে আসছে। আমরা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং ও যাতে উত্তরোত্তর এই কাজগুলো ভালোভাবে করতে পারে এবং ও যাতে এই কাজের মাধ্যমেই
সামনে আরো বেশি বড় পরিসরে এই কাজগুলো করতে পারে। যখন দেখা যায় এক সময় ও চাকরির পিছনে না ঘুরে নিজেই যাতে স্বাবলম্বী হতে পারে এবং ও নিজেই উদ্যোক্তা হয়ে নিজের ফার্মেই অন্য কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে, আমরা সেই আশাবাদ ব্যক্ত করি এবং সেই ওকে সেভাবে অনুপ্রাণিত করার জন্য আমাদের যে স্থানীয় যে কৃষি কর্মকর্তা আছে তাদেরকে আমরা বলবো যে তারা যেন আরো বেশি করে ওকে পরামর্শ দেয়। যদিও তাদের পরামর্শের কোনো ঘাটতি নাই, আমি দেখি এখানকার যে কর্মকর্তা আছে সে প্রায়ই কিন্তু আসে এবং এই কথাগুলি মানে তাকে পরামর্শ দেয় এবং উৎসাহিত করে। যাই হোক, আমরা চাই যে মনিরুল এর মাধ্যমেই স্বাবলম্বী হোক এবং সামনে আরো বেশি বেশি করে প্রজেক্ট আরো বড় করে বেশি লোক এখানে যাতে কর্মসংস্থান হতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে মানে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবু মুসা, আমাদের ছোট ভাই মির্জা মনিরুল হক কৃষি উদ্যোক্তা হিসেবে আমাদের বসতবাড়ির আঙ্গিনায় যে চাষাবাদ, এখানে কি ওদের ওখানটা মোটামুটি প্রতীতি ছিল বলা চলে, এখন সেটা সুন্দর ফসলে পরিপূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এভাবে যুবকরা যদি কৃষিতে চলে আসে, গেমে আসক্ত না হয়ে বা তাদের সময়কে অপচয় না করে, তাহলে পড়ালেখার পাশাপাশি এভাবে কৃষি কাজে সহযোগিতা করলে বাংলাদেশ কৃষি সমৃদ্ধ একটি সোনার বাংলায় পরিণত হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের যুবকদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের মির্জা মনিরুল ভাইয়ের মতো আপনারাও কৃষিকাজে সম্পৃক্ত হন এবং সময়টাকে অপচয় না করে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন। আমাদের দেশে শিক্ষিত বেকারের অভাব নেই, তাহলেই আমাদের দেশ একটি সমৃদ্ধ সোনার বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের এই যে হিসাবে মনিরুল ভাই যে কাজগুলো করছে, এই মনিরুল ভাইয়ের দেখা দেখি আমাদের যুব সমাজরা আমরা নিজেরা উদ্বুদ্ধ হচ্ছি। আমাদের সংশ্লিষ্ট কৃষি অফিসার যিনি আছেন তিনি সার্বক্ষণিক মির্জা মনিরুল হকের এই প্রদর্শনী যে জমিটা রয়েছে এই জমিটাতে তিনি সার্বক্ষণিক পরিদর্শন করে থাকেন এবং পরামর্শ দিয়ে থাকেন। পরামর্শ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা সহ কৃষি ডিপার্টমেন্টকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।